দিয়ে একটি পত্রিকার বরাত দিয়ে বিবিসি একটি খবর লিখেছে, সেটা হচ্ছে যে দেশের ভোট নিয়ে বিদেশিদের নজর। এই যে নির্বাচন আসলে বিদেশিদের যে নজর, এটা স্বাভাবিকভাবে যে কোনো দেশের নির্বাচনেই অন্যান্য দেশগুলো এক ধরনের তৎপরতা থাকে, কিন্তু বাংলাদেশের যে তৎপরতাটা আমরা দেখি, তো সবাই আপনার কাছে একটু জানতে চাই এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এটা কিভাবে নেই? বাংলাদেশকে ঘিরে বেশি তৎপরতা থাকে ভারত এবং পাকিস্তানের, অন্যদের একটু কম। আর একসময় কমনওয়েলথ নেশন হিসেবে আমরাই ডেকে আনতাম ইউরোপীয় কিছু দেশকে, বিশেষ করে ইউনাইটেড কিংডম। আর এর বাইরে আমরা আমেরিকা এবং আমেরিকার বলয়ের ভেতরে যে দেশগুলি আছে তাদেরকে একটু গুরুত্বপূর্ণ বলে মনে করি। একটি কারণ আছে, সেটি হচ্ছে যে আমাদের যে কোনো সরকারকেই অর্থনীতিতে মনোযোগ দিতে হয় এবং আমাদের রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ রপ্তানি হয় আসলে পশ্চিমে। আমাদের প্রতিবেশী দেশগুলি কিন্তু আমাদের সঙ্গে আমদানি করে কম, আমাদের কাছে রপ্তানি করে বেশি। তো সেই কারণে আমাদের অর্থনৈতিকভাবে যেহেতু এক ধরনের নির্ভরশীলতা আছে, বিশেষ করে আমেরিকার সঙ্গে এবং ইউরোপিয়ান দেশগুলির সাথে, আমাদের রাজনীতিতে তাদের মতামতকে আমরা বেশ গুরুত্বের সাথে নেই। এর বাইরে জাতিসংঘে আমাদের নিরাপত্তারক্ষী বাহিনী, যারা শান্তিরক্ষী বাহিনী, তারা যান, এটি একটি ব্যাপার রয়েছে। আমাদের দেশ থেকে উচ্চশিক্ষার জন্য অধিকাংশ ছেলে মেয়েরা পশ্চিমা দেশগুলিতে যায়, সেখানেও একটা নির্ভরশীলতা আছে। আমাদের রেমিটেন্স আর্নাররা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যায়, সেখানেও এক ধরনের নির্ভরশীলতা আমাদের আছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সবগুলি দেশ আমাদের রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না, একটি দুটি দেশ ঘামায়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এইবারও ওইভাবেই আসলে বিষয়টি হচ্ছে। মধ্যপ্রাচ্য কত বেশি আমরা সরব দেখছি না, কিন্তু আমরা ভারত পাকিস্তানকে আগের মতোই দেখতে পাচ্ছি। আর বিশেষ করে ভারত এখন একটু বেশি, এই জন্য যে ভারতে শেখ হাসিনা এবং তার দলের অনেক লোক আশ্রয় নিয়েছেন, সেই কারণে তাদের কথাবার্তার গুরুত্ব একটু বেড়ে গিয়েছে। আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের ঘন ঘন যাতায়াত, এইসব কারণে তাদের সঙ্গেও এক ধরনের আলোচনা বা তাদের নিয়ে আলোচনা বেড়েছে। তো এইবারের নির্বাচনে আমি দেখতে পাচ্ছি যে মন্তব্যের কথা যদি বলেন, আরও একটি বিষয় এসেছে, একটি ফোন কল, ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, এরকম ফোনে রেকর্ডিং কল। তো না, এই বিষয়ে সবাই আমার আলোচনার একটি প্রশ্ন আলাদা আছে, আমি এই বিষয়ে প্রশ্ন করব। সব মিলিয়ে এইবার একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, আমি আজকে গতকালকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন। তুষার ভাই বললেন যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মূলত ভারত এবং পাকিস্তানের তৎপরতাটা বেশি। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন যে, আমি আসলে সঠিক ওই শব্দটা যদি উচ্চারণ না করি, যে ইন্ডিয়ার যা তা ইন্ডিয়ায় চলে গেছে, এখন পাকিস্তান থেকে নতুন কেউ আসবে নাকি, পাকিস্তান থেকে কি আসার কোনো সম্ভাবনা আছে কি মনে করেন নজরুল ভাই? না, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় তো এটার সুযোগ নেই, কারণ পাকিস্তানের সাথে আমাদের ধরেন জিওগ্রাফিক্যাল যে ডিস্টেন্স, তাতে আসলে খুব বেশি এগুলো পাকিস্তানের প্রভাব বা ইন্টারফারেন্সের সুযোগটা নেই। আমি ডক্টর তুষার যেমন বলছিলেন, তার সাথে আমি একটু বলি, ধরেন বাংলাদেশের জিওপলিটিক্যাল যে অবস্থানটা বর্তমানে, সেইটার একটা গুরুত্ব তো অন্য নানা কারণে এসছে। বিশেষ করে জুলাইতে 2024 জুলাই বাংলাদেশে একটা সরকার, যেটা প্রায় 15.5 বছর ক্ষমতায় ছিল, তাদের পতনের পরে পুরো বিশ্বের একটা আলাদা ফোকাস কিন্তু বাংলাদেশে এসছে। এবং এরপরে যে তার শেখ হাসিনার কার্যক্রমের উপরে জাতিসংঘের প্রতিবেদনের কারণেও মোটামুটি অনেক দেশের একটা নজর বাংলাদেশে এসছে। আরেকটা হচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের ওই 15.5 বছরের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, এখানে একটা বলার মতো বিষয় হচ্ছে, এখানে তো ইন্টারন্যাশনাল অবজারভারদের সেভাবে সাড়া পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে যখন 3টা পরপর ফার্স্ট সাইকেল নির্বাচন হলো। সেই জায়গাকে কেন্দ্র করে এবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গার আমরা একটা আগ্রহ দেখতে পাচ্ছি। তারা অনেকেই তারা বিশেষ কিছু অগ্রিম কিছু টিম তারা পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলছেন। অলরেডি তাদের কিছু টিম বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ঘুরছে বলে আমরা জানতে পেরেছি। সো এখনকার সময়টা যেটা, আপনি যদি দেখেন যে স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস ব্রিফিং, সেখানেও কিন্তু নিয়মিত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আপডেটগুলো সাংবাদিকরা জানতে চায় এবং তারাও বলেন। সুতরাং এখন এই বিষয়টা গ্লোবাল ভিলেজ, তো এখন এরকম একটা জায়গায় আমরা চলে আসছি যে একটা দেশের নির্বাচন স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো জায়গা, যেখানে আপনার তার দুই পাশে ভারত এবং পাকিস্তানের মতো দুটো পারমাণবিক শক্তিধর দেশ, তার মাঝখানে বাংলাদেশে একটা দেশ, এবং সেখানে নতুন করে কিছু মেরুকরণের সম্ভাবনা আছে। তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক একটা নজর বা ফোকাস আমি বলবো যে বেড়েছে। জি, দুসময় আপনার কাছে আরেকবার আসি। আজকে আমরা একটি সংবাদ দেখতে পেলাম যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, একই সঙ্গে ভারতের রাজ্যসভার বর্তমান সদস্য এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তিনি বলেছেন শুধুমাত্র পক্ষপাত দুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে। তার এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? এটি আসলে তার সময়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন। তিনি যখন এখান থেকে
দায়িত্ব পালন করে গিয়েছেন, সেই সময় তো জামাতের এরকম যে উত্থানের বিষয়টি বা জামাতের এত প্রভাব এটা তিনি দেখে যান নাই। তো ওই সময়ের ভিত্তিতেই হয়তো তিনি এই কথাটা বলেছেন, অথবা তার যারা ঘনিষ্ঠজন বা তার যারা সোর্স তারা তাকে এইভাবে অবহিত করেছেন। আমি মনে করি যে এটা যদি উনি বলে থাকেন, উনি বলেছেন বললেও আমি আসলে পুরো ব্যাপারটাকে মনে করি যে এইভাবে না বললেই ভালো হতো। কেন না বললে ভালো হতো? কিন্তু ওনার এই কথার বাস্তবতা কি আছে আসলে? না, এই কথার পুরোপুরি বাস্তবতা নাই। আবার ক্ষেত্র বিশেষে কোনো কোনো আসনে হয়তো এই বিষয়টি ঘটতে পারে। আমরা আসলে কেন উনি বলেছেন এটা তাকেই ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনে কারচুপির আশঙ্কা আছে কিনা বা কারচুপির কোনো সম্ভাবনা আছে কিনা এটি নিয়ে বক্তব্যটা আসলে ভালো হতো জেনারেলাইজড হলে। কিন্তু কেবল কারচুপি হলে একটি পক্ষই জিতবে এটা বললে আসলে বলা হয়ে যায় যে সেই পক্ষটাই কারচুপি করবে। কিন্তু কারচুপি তো আসলে কোনো পক্ষ করে না, পক্ষের হয়ে সরকার, রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসন করে। মানে কারচুপি কিন্তু কোনো দলের পক্ষে করা সম্ভব না। তার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে সম্ভব। যে কারণেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এসেছিল যে ক্ষমতা না থাকলে দলগুলি সঠিকভাবে কারচুপি বা ভোটকে প্রভাবিত করতে পারে না কুপ্রভাব দিয়ে। তো সেই হিসেবে তো জামাতের কাছেও এখন ক্ষমতা নাই, বিএনপির কাছেও নাই, এবং যারা বিভিন্ন দলে আছেন তাদের কাছেও নাই। তবে একটা অভিযোগ রয়েছে যেটা বিএনপি করে, সেটি হচ্ছে যে প্রশাসনের একটা বিরাট অংশ জামাতকে সহায়তা করছে এবং এনসিপি সহায়তা করছে। কিন্তু এই অভিযোগ তো আবার একটি জায়গাতে আমি অপর দিক শুধু থেকেও বলবো আছে। যে এখানে আমার নিজের মতামত রয়েছে। এনসিপির প্রতি এই সরকারের যে আচরণ এটা অবশ্যই পক্ষপাতমূলক। জামাতের প্রতি কতটুকু আমি জানি না, কিন্তু এনসিপিকে তারা স্নেহবশতই হোক কিংবা যে কোনো কারণেই হোক এনসিপিকে তারা একটু মানে তারা একটু সুবিধার দিকে রেখেছেন। যার মধ্যে একটি বড় ব্যাপার হচ্ছে তাদের প্রতীক। এই প্রতীক তো প্রতীকের তালিকাতেই ছিল না, এটা বানানো হয়েছে, কেউ এঁকেছে ক্রিয়েটিভলি, একে এই প্রতীকটা তাদেরকে দিয়েছে। তো এইরকম ছোট ছোট বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রতি এক ধরনের স্নেহ আছে। একটি অনিবন্ধিত রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা তাদেরকে আমেরিকাতে নিয়ে গিয়েছেন, তাদের যে কোনো সভায় তাদেরকে ডেকেছেন। 1, 2, 3 যখন হিসাব করেছেন তখন তিনি বিএনপি, জামাত এবং 3 এনসিপিকে রেখেছেন। এবং এইটা কেন এসেছে এই বক্তব্যটা, একটা বড় কারণ হচ্ছে যখন এই সরকার 1, 2, 3 বিবেচনা করার সময় 1 বিএনপি, 2 জামাত, 3 অথবা 1 জামাত, 2 বিএনপি, 3 এনসিপি এইভাবে গুনেছেন, তখন 1 আর 3 বলেন আর 2 আর 3 বলেন, তারা জোট করেছে। ফলে সরকারের তালিকা অনুযায়ী এনসিপি জামাতের দিকে এমনিতেই পাল্লাটা হেলে যায় আর কি। জি, আমি একটু মাবরুর ভাইয়ের কাছে আসি। মাবরুর ভাই, আজকে জামাতের আমিরও তার প্রচারণায় বলেছেন যে প্রতিবেশী কোনো রাষ্ট্রের খবরদারি বরদাস্ত করা হবে না। আবার হর্ষবর্ধন সিংলার এই বক্তব্য সব মিলে কি মনে হচ্ছে না যে জামাত এবং ভারত একটু দূরত্বটা নির্বাচনকে ঘিরে আরো বেশি বেড়ে গেল? প্রথম কথা হলো ডক্টর টুসু যথার্থই বলেছেন যে হর্ষবর্ধন সিংলা যে মন্তব্যটা করেছেন এটা হয়তো উনি যে সময় অ্যাম্বাসেডর ছিলেন, অ্যাম্বাসেডর তো কিছু কূটনৈতিক শিষ্টাচার তাদের সবারই থাকা উচিত। কিন্তু আমি এখানে এই বিষয়টা এভাবে বলতে চাই যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ভারতের বিভিন্ন চ্যানেলে যেটা দেখলাম সেটা হলো বাংলাদেশের বিভিন্ন সময় দায়িত্ব পালন করে যাওয়া হাই কমিশনারগণ তারা কিন্তু এই গভর্নমেন্টের এগেনস্টে খুব নিরন্তরভাবে বা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিকে তারা একটু নেগেটিভলি তারা উপস্থাপন করেছেন। শুধু হর্ষবর্ধন সিংলার কথাই বলবো না, এখানে ভিনা সিকরিকে আমি দেখেছি, আমি বোধহয় একটা টক শোতে তার সাথে জয়েনও করেছিলাম। তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তীর কথাও বলতে হয়, তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন কথাবার্তা বাংলাদেশকে ঘিরে বলছেন। তো এইটা একটা আমি বলবো যে তাদের দিক থেকে একটা বায়াসনেস আমি দেখি, যে তাদের কেন যেন মনে হচ্ছে তারা সব জায়গায় উপস্থাপন করতে চাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা ভালো না, অথবা তারা যেটা ডক্টর সাহেব বললেন যে বাংলাদেশে একটা আশঙ্কা তারা করছেন যে নির্বাচনে একটা সহিংসতা হতে পারে বা ব্যাপক কারচুপি হতে পারে। তো এরকম কোনো তথ্য থাকলে তো তারা সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিতেই পারেন। আরেকটা যেটা আপনি বললেন যে জামাতের আমিরের রেফারেন্স দিয়ে, যেটা এটা মনে করি কোনো দলের রেফারেন্সে না, যে কোনো জায়গা থেকে, বিশেষ করে জুলাইয়ের মতো একটা বড় অভ্যুত্থান হওয়ার পরে এটা আমাদের মিনিমাম এক্সপেকটেশন যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের কোনো ক্ষেত্রেই অন্য কোনো পরাশক্তি, আমি শুধু ভারত বলছি না, কোনো পরাশক্তিরই কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব থাকাটা উচিত নয়। কারণ হচ্ছে যে এটা কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের খুবই কমন স্লোগান ছিল যে যাতে আমরা দিল্লি না ঢাকা, আমরা এটা বলেছি। সুতরাং এটা তো মানুষের একটা ম্যান্ডেট আছে যে এরকম কোনো প্রভাব বা হস্তক্ষেপ বাংলাদেশে থাকবে না এই পরাশক্তিগুলোর বা আলোচনায় বাংলাদেশের কূটনীতিকদের পোস্টিং স্ট্যাটাস নন ফ্যামিলিতে অ্যাসাইনমেন্টে নামিয়ে এনেছে। কাগজে কলমে এটাকে প্রশাসনিক বা নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হিসাবে
ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু কূটনীতির ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত কি আসলেই প্রক্রিয়াগত, যখন নির্বাচন আসলে নির্বাচনের মাঝামাঝি এই সময় এরকম একটা সিদ্ধান্ত, এটাকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। নন ফ্যামিলি পোস্টিং মানে হচ্ছে যে ওই দেশে ওই সংশ্লিষ্ট কূটনীতিক তিনি কাজ করতে পারবেন তার স্বাভাবিক কার্যক্রম, বাট তিনি তার সাথে ফ্যামিলির কোনো মেম্বার রাখতে পারবেন না। এইটা মানে বলা হয় বা করা হয় এই কারণে, যখন আপনার ধরেন যেই দেশে এটা জারি করবে তার মানে হচ্ছে যে ওই দেশ মনে করছে যে ডিপ্লোম্যাটরা যেখানে কাজ করবে সেটা ঝুঁকিপূর্ণ দেশ। তো এটা সাধারণত হয় এরকম, ধরেন যেখানে কোনো বড় ধরনের কোনো ডিজাস্টার হয়েছে বা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ আছে বা যুদ্ধের কোনো একটা শঙ্কা আছে, যেমন আমরা কিন্তু ইরানেও এরকম ভারত একটা দিয়েছে। এই যখন ইরানে আপনার এরকম একটা আওয়াজ চলছে যে আমেরিকা হামলা চালাতে পারে, তখন ইরান থেকেও তারা এই নন ফ্যামিলি পোস্টিংটা দিয়েছে। এখন বাংলাদেশে দিয়েছে তারা গত 1 জানুয়ারি। এটা ইলেকশনের আগে দেওয়াটা খুবই সিগনিফিক্যান্ট আমার মতে, কারণ হচ্ছে যে এটা ডেফিনেটলি এটা ইঙ্গিত করে যে দুটো জিনিস। একটা হচ্ছে দেখেন, এটা সময় নিয়ে বলতে হবে, যদি আমাকে আরও সুযোগ দেন বলবো, সেটা হচ্ছে ভারত গত 1.5 বছরে, মানে 1.5 বছর বা 17 মাস যাই বলেন, এটাতে যেভাবে শুরু থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্টেন্টলি যে প্রোপাগান্ডাগুলো চালিয়েছে, ধরেন এটা তো প্রথম শুরু হলো জুলাই অভ্যুত্থান চলা অবস্থাতেই, 5-6 আগস্টেই কিন্তু অসংখ্য মানে টুইটার অ্যাকাউন্ট থেকে তারা উল্টোপাল্টা বিভিন্ন ছবি ভিডিও, দেখা যাচ্ছে যে একটা ছবির সাথে আরেকটার ক্যাপশন 2018 সালে একটা ঘটনার ছবিকে দিয়ে নতুন করে আবার তৈরি করা, বা কোনো একটা অন্য জায়গার আসামের একটা ভিডিওকে চট্টগ্রামের ভিডিও হিসেবে দেখানো, এগুলো সবই পরবর্তীতে ভেরিফাই যখন হলো ডিসমিস ল্যাব বা বিভিন্ন ল্যাব দিয়ে, তখন দেখা গেল যে এই জিনিসগুলো আসলে বানোয়াট ছিল। এরপরে দেখেন 2024 সালে পুরো ওই সময়টায়, মানে বাকি বছরের যে 6 মাস, ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ মাইনরিটি নির্যাতনের একটা অ্যালিগেশন সে সময় ছিল। এরপরে 2024 ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার ত্রিপুরার যে আগরতলায় যে বাংলাদেশের যে হাই কমিশন আছে, ওখানে কিন্তু ইন্ডিয়া মানে যে চরমপন্থী যারা, তারা কিন্তু অ্যাটাক করলো। ওখানে বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর করা হলো, বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করা হলো, তারপরে ডক্টর ইউনূসের কুশপত্তলিকা করা হলো, এগুলো কিন্তু হচ্ছে। এর বাইরে আপনি দেখবেন যে বাংলাদেশের কনসিস্টেন্টলি ভারতের যে মিডিয়াগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে নানা ধরনের মানে অতিরঞ্জিত করে, বাংলাদেশে এখানে লাশ পড়ে আছে, ওখানে হিন্দুদের একটা পড়ে আছে, বাংলাদেশের মানুষ খাবার পাচ্ছে না, বাংলাদেশের মানুষ একদম না খেয়ে আছে, ভারত থেকে খুব নিম্নমানের চাল পাঠাতে হবে, এরকম করে কিন্তু তারা ট্রল করেছে। ফলে বাংলাদেশ সম্বন্ধে যে নেগেটিভ চিত্রটা তারা উপস্থাপন করে আসছে গত 1.5 বছরে, আমি বলবো যে এইটাকে তো জাস্টিফাই করাও দরকার। মানে জিনিসটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশকে এতটাই ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে সেখানে আপনার ডিপ্লোমেটরা এত আরামে এসে থাকবেন কি করে? ফলে তাদের যে দাবি, তারা গত 1.5 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা করে করছেন, সেইটাকে জাস্টিফাই করার জন্য আমার মনে হয় এটা দেওয়া হয়েছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, সেটা খুব অ্যালার্মিং কিছু, সেটা হচ্ছে তাদের কাছে হয়তো এরকম কোনো খবর আছে যে বাংলাদেশের নির্বাচন যেটা 12 তারিখে হওয়ার কথা, 12 ফেব্রুয়ারি, তার আগে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার কারণে হয়তো তারা তাদের এখানে ডিপ্লোম্যাটদের ফ্যামিলিকে রাখা সেফ মনে করছেন না। যেটাই হোক না কেন, সেটা অ্যালার্মিং। কিন্তু সেরকম কোনো তথ্য থাকলে ভারতের দেওয়া উচিত। এটা হচ্ছে বাংলাদেশের সরকারকে। আর বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্টেন্টলি যেটা তারা প্রোপাগান্ডা চালিয়েছে, এটা কিন্তু শুধু মিডিয়া না, আমি বলবো যে এর সাথে ভারতের পলিটিশিয়ানরাও কম বেশি জড়িয়ে গেছেন। আমরা শশী থারুরের বেশ কিছু মন্তব্য এবং টুইটার পোস্ট আমরা এক্স হ্যান্ডেলে আমরা দেখেছি। এবং যেটা আমি একটু আগে প্রথম পর্বে বললাম যে ভারতের আমাদের এখানে যারা কাজ করে গিয়েছেন, তারা নিজেরা এইসব কিন্তু এই ক্যাম্পেইনগুলো করেছেন। ফলে ক্যাম্পেইনগুলো করার কারণে একটা প্রচণ্ড নেগেটিভ, এবং ধরেন আমাদের হয়তো কেউ এখান থেকে ওখানে কোনো পূজা উৎসবে গিয়েছেন, প্রচার করা হয়েছে যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদেরকে, এবং খুবই মানে সিস্টেমেটিক ওয়েতে সিন্ডিকেট আকারে তারা নিউজগুলো করেছে। আমি একটু তুষারের কাছে আসছি। তুষার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটার কি আসলে প্রতীকী গুরুত্বটা আসলে কি? এই যে মাবরুর ভাই কিছুটা বলছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই। না, যেহেতু তারা আশঙ্কা করছেন যে আমাদের এখানে সহিংসতা হবে, শৃঙ্গলা সাহেবের যে বক্তব্য আপনি বলেছেন, এরকম তো তারা এটা প্রচারও করেছে যে আমরা সহিংস হয়ে গিয়েছি অথবা আমাদের অনেক সহিংসতা হবে। তাই হয়তো তারা মনে করেছেন যে এই মুহূর্তে প্রয়োজনের অতিরিক্ত ভারতীয় নাগরিক, বিশেষ করে তাদের কূটনীতিকদের ফ্যামিলি এখানে থাকা উচিত না। আমার ধারণা যে নির্বাচনের পরপরই আবার তারা এটা তুলে নেবেন এবং তখন আবার ঠিক হয়ে যাবে। এটা আমার ধারণা যে নির্বাচনকে ঘিরে তারা এই অতি সতর্কতামূলক এই ব্যাপারটি নিয়েছেন। এরকম কিন্তু অন্যান্য অনেক দূতাবাসে আগেও হয়েছে, ইউরোপিয়ান দূতাবাসে এরকম হয়েছে, তারা ফ্যামিলিকে সরিয়ে নিয়েছেন। এমনকি জুলাই আন্দোলনের সময় যখন
নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল, তখন এটা না করলেও আনঅফিসিয়ালি অনেকে এখান থেকে চলে গিয়েছিলেন। যেমন যেসব এনজিওতে বিদেশি, বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য সিইওরা ছিলেন বা চিফ ছিলেন, তারা অনেকেই দীর্ঘ ছুটি নিয়ে তারা তখন এখান থেকে চলে গিয়েছিলেন। তো এটা হয়, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তবে ইলেকশনের আগে ঘোষণা দেওয়া বা এইভাবে ঘোষণা দিয়ে কাজটা করলে যেটা হয়, একটা ধারণা জন্মানো হয় যে বাংলাদেশ ঠিক নিরাপদ নয়। তবে বাংলাদেশ যে নিরাপদ নয় এটা তো শুধু তারা একা বলছেন না, আমাদের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র এরকম বলেছেন একরকম। তারা ৭৫টি দেশের বেলায় ভিসা এক ধরনের রেস্ট্রিকশনস তৈরি করেছেন। অনেক অভিবাসীদেরকে তারা বলেছেন যে তাদেরকে তারা ফেরত পাঠাতে চান, সেখানে আমাদের দেশগুলির নাম আছে, আমাদের মতো বেশ কিছু দেশের নাম আছে। তারপর তারা আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে তারা অভিযোগ করেছেন বাংলাদেশিরা তাদের দেশে গিয়ে সোশ্যাল বেনিফিট নেয়, অতিরিক্ত নেয় যারা তাদের মধ্যে বাংলাদেশিরা আছেন। তো এরকম হস্টাইল অ্যাটিচিউড কিন্তু আমাদের প্রতি বেশ কিছু দেশ নানাভাবে দেখিয়েছে এবং দেখাচ্ছে। এটা নতুন যুক্ত হয়েছে যে তারা এইখান থেকে তাদের পরিবারকে সরিয়ে নিয়েছেন। তবে এর পেছনে কিছু কারণও কিন্তু আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই দূতাবাসের সামনে গিয়ে কিছু রাজনৈতিক পক্ষ এক ধরনের বিক্ষোভ করেছে, ঘেরাও করার হুমকি দিয়েছে। চট্টগ্রামে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেটা ওই অঞ্চলের একটি রাজনৈতিক দলের নেতা গিয়ে সমাধান করেছেন। তো এই বিষয়গুলিও তো আসলে এটিকে উস্কে দিয়েছে। তো আমার মনে হয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সামনের যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচনকে একদিকে যেমন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটা আমাদের চেষ্টা করা উচিত। পাশাপাশি এই নির্বাচনের যে ইমেজ বা এই নির্বাচনের সম্পর্কে মানুষের যে বা আন্তর্জাতিক যে ধারণা, এটাকেও যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, তাই আমাদের দিক থেকেও আমাদের যতটুকু সম্ভব চিন্তা করা উচিত যে আমরা যেন কোনো সুযোগ না দিই। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একবার ভিসা প্রদানও বন্ধ করে দিয়েছিল তারা। তো এইরকম নানান রকম অ্যাটিচিউড বা নানান রকম কার্যক্রম এই জুলাই আন্দোলনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে। আমরাও এখানে আমাদের মিশন বন্ধ করব এরকম, মানে মিশন থেকে ভিসা দিব না এরকম বলেছি। মানে আমাদের মধ্যে একটা পাল্টাপাল্টি চলছে। মুস্তাফিজকে তারা খেলতে দেয় নাই, এই কথার ভিত্তিতে আমরা সেখানে বিশ্বকাপ বর্জন করে দিয়েছি। মানে আমাদের মধ্যে এই বিষয়গুলো যে চলছে, আমার মনে হয় যেটা নিরসন হওয়াটা উচিত, এই জন্য যে আমাদের এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক সম্পর্কও আছে। রাজনীতি যেন কোনো কারণে আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত না করে, এটা যেমন বিবেচনা করা উচিত। আবার জনগণের সম্মান বা বাংলাদেশের সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও চিন্তা করা উচিত। আমার মনে হয় যে দায়িত্বশীলতার পরিচয় ওই দিক থেকে কম হয়েছে, বিশেষ করে তাদের যে মিডিয়া প্রোপাগান্ডা। আমি একজনকে তো দেখেছি পাগলের মতো চিৎকার করে ছুটোছুটি করে স্টুডিওর মধ্যে, পকেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এরকম উন্মাদনা বা এরকম উন্মাদ উপস্থাপক আমি আর দেখি নাই কখনো। নিজেকে তার জায়গায় কল্পনা করতে গিয়ে আমি চিন্তা করেছি যে আমার যদি এরকম হতো আমি অবশ্যই পাবনাতে থাকতাম। কিন্তু যাই হোক, এই ধরনের যে কাণ্ড কারখানা হয়েছে, এইগুলি আসলে আমি মনে করি যে দুই পক্ষেরই এক ধরনের, বিশেষ করে ভারতের একটি অংশের, মিডিয়ার একটি অংশের বালখিল্যতা, এটা উচিত হয় না। জি।